দীর্ঘ কষ্টের অবসান ঘটল আজ। বৃষ্টির আর কালবৈশাখীর পাগল দাপুটে সিক্ত হচ্ছে গরম ফাটল ধরা মিঠো রাস্তা আর রোদ ফাটা গরমে কাজ করে চলা গ্রামের চাষি বন্ধুরা। সারা দুপুরের তীব্র গরম সহ্য করার পর যখন দেখি আকাশের নৈরিত কোণে একরাশ কালো জমাট বাঁধা কালবৈশাখীর মেঘ, তখন নিজেকে আর স্থির রাখতে পারি না। দত্তদের বাড়ি পেছনে ফেলে ধান জমির আল রাস্তা ধরে দড়ির মাঠের মাঝখানে, যেখানে পাশ দিয়ে চলে যাওয়া স্টিম ইঞ্জিনের রাস্তা, একটাই আশা, যদি একবার কোনো ট্রেন ওই জমাট কালো মেঘ সরিয়ে ইঞ্জিনের ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে যাবে গন্তব্যের দিকে, আর আমি প্রাণ ভরে দেখব তাকে। কিন্তু দুর্ভাগ্য, তার আগেই মুষলধারে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তাই কোনো রকমে দৌড়ে চলে আসি হরেন্দার চায়ের দোকানে। হ্যাঁ, এটা ঠিক যে বাড়ি চলে গেলেও হতো, কিন্তু এই বর্ষাকালে বিকালে চায়ের সাথে প্রকৃতির স্বাদ আস্বাদন করার মজাটাই আলাদা। ঠিক কতক্ষণ আমি এইভাবে বসে আছি জানি না। হঠাৎ একটা চেঁচামেচিতে হুঁশ ফেরে। তাকিয়ে দেখি হরেন্দা কাকা খুব গালমন্দ করছেন। না, এমনিতেই হরেন্দার মতন ভালো মানুষটি খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু মাছ কি হলো? আমি সেদিকেই উঠে গিয়ে দেখি একজন অপরিচিত ভদ্রলোকের ছাতা বন্ধ করার সময় জল ছিটকে গিয়ে পড়ে উনুনে, আর তার জন্যই এত সব কাণ্ড। সত্যি কত যে মানুষ এই পৃথিবীতে আছে তা আমার চিন্তারও অতীত। আবারও আমি নিজের জায়গায় গিয়ে বসি আর বাইরের অসাধারণ পরিবেশকে উপভোগ করতে থাকি। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজে মাথা ফিরিয়ে দেখি সেই ভদ্রলোক আমার দিকে ফিরে বলছেন, কি ভাইয়া, প্রকৃতি দেখছো নাকি? আমি মাথা ঘুরিয়ে তাকে বলি, হ্যাঁ। এবার ভদ্রলোক যা করলেন তার জন্য আমি একেবারেই রাজি ছিলাম না। তিনি নিজের জায়গা ছেড়ে এসে আমার সামনের বেঞ্চিতে এসে শটান বসে পড়লেন, একেবারে আমার চোখের সামনে। আমি একটু বিরক্ত হই, বলি, কি হলো মশাই, একেবারে আমার সামনে এসে বসলেন? ভদ্রলোক মুচকি এসে বলেন, আর চড়ছেন কেন মশাই? জায়গা ফাঁকা ছিল তাই এখানে এসে বসি। আমি আর কথা না বাড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকি। ভদ্রলোক বলেন, তোমার বয়সে আমিও কিন্তু ওরকম প্রকৃতিপ্রেমী ছিলাম, আর সত্যি বলতে কি এখনো আছি, কিন্তু কাজের চাপে আর সেইভাবে কিছু আর করে উঠতে পারি না। আমি ভদ্রতা রক্ষা করতে বলি, ও আচ্ছা, কী কাজ করেন? তিনি চারপাশে একবার তাকিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে বলেন, খুব গুপ্ত ব্যাপার ভাই, শুধু আপনাকেই বলছি, আমি একজন গোয়েন্দা। আমি তো যাকে বলে অবাক। ছোট থেকে ইচ্ছা ছিল যে কোনো গোয়েন্দার স্যাটেলাইট হয়ে ঘুরে বেড়ানো। নিজের উৎসাহকে নিয়ন্ত্রণ করে বলি, আচ্ছা, গোয়েন্দা শখের বুঝি? ভদ্রলোক তার ডান পাটা চেয়ারে তুলে দোলাতে দোলাতে বলেন, শুরু যখন করি তখন শখ হিসাবেই করি, কিন্তু এখন সেটা পেশায় পরিবর্তন হয়েছে। তারপর দাঁত দিয়ে চিপ কেটে বলে, এই দেখেছেন, আপনার নামটাই তো জানা হলো না। আমি মৃদু হেসে বলি, আমি সুনির্মল বোস, আর ওরফে আমি বালু। আর আপনি আমাকে আপনি না বলে তুমিও বলতে পারো। উফ, বাঁচালে ভাই। এই বলে নিজের ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দেন করমর্দনের জন্য। তারপর বলেন, আমার নাম প্রসাদ রুদ্র, তবে তুমি তো আমার ভাইয়ের মতন, তাই শুধু প্রসাদ দা। তবে কি জানো? কি? এখন আর এসব ভালো লাগে না, মনে হয় বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিই। আমি এবার নিজের কৌতূহল চাপতে না পেরে বলি, আচ্ছা, তুমি কি এখানেই, মানে এই গ্রামেতেই থাকো নাকি? আগে তো দেখিনি কখনো। প্রসাদদা চায়ের কাপে চুমুক দিয়ে বলে, আরে না না,
একটা বিশেষ কাজে এখানে আসা। তবে এখানে আসার পর মনে হচ্ছে এখানে রয়েই যাই। এত সুন্দর গ্রাম, তার পরিবেশ, আর তোমাদের মতন মানুষের সংস্পর্শে আসছে, তোমাদের মতন গ্রামের মানুষদের প্রেমে পড়ে গেছি ভায়া। আমি আবার বাইরে তাকিয়ে দেখি সূর্যি মামা অস্তা চলে, কিন্তু বৃষ্টির তাপত কিন্তু একেবারেই কমেনি। আমার উদ্বিগ্নতা লক্ষ্য করে প্রসাদদা বলে, আরে এখন যেতে পারবে না ভাই। তাছাড়া তোমার বাড়ি কত দূরে? আমি বলি, বেশি দূরে নয়, ওই গ্রামের পূব দিকের জমিদার বাড়ির কাছে। আমার মুখের কথা শুনে তিনি কেমন একটা অন্যমনস্ক হয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করি, কি কি হলো প্রসাদদা, কোনো সমস্যা? না, সমস্যা ঠিক না, একটা কথা মনে পড়ে গেল বালু। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কথা? কি কথা? প্রসাদদা একটা অদ্ভুত খ্যার খ্যারে আওয়াজে হেসে বললেন, তোদের জমিদার বাড়িতে বিজয় গন্ডগোল রে ভাই। গন্ডগোল? কিসের গন্ডগোল? সে অনেক কথা। বেশ, তো এখন তো বাড়ি ফিরতে পারছি না, তাহলে তোমার কাছে ঘটনাটাই শোনা যাক না। অনুরোধ করে তো দিলাম, কিন্তু প্রসাদদার মুখ দেখে মনে হয় না যে খুব একটা বলার ইচ্ছা আছে। তাই একটু চালাকি করেই বলি, মানে যদি তোমার অসুবিধা থাকে তাহলে থাক। ফের কি খেলছিস বেটা? এইসব চাল একসময় অনেক খেলেছি। বেশ, শোনাতে পারি, তবে তবে কি? এরপর প্রসাদদা হরেন্দার হাতে ভাজা গরম গরম বেগুনির দিকে তাকিয়ে বলে, এই বর্ষার সন্ধ্যায় গল্পের সঙ্গে ওই গরম বেগুনি থাকলে জমে যায় ব্যাপারটা, কি বলিস? আমি হেসে বলি, বেশ, দাঁড়াও নিয়ে আসছি। এই বলেই আমি হরেন্দার থেকে 4টে গরম বেগুনি নিয়ে এসে আমাদের টেবিলের ওপর রাখি। প্রসাদদা একটা বেগুনি তুলে তার আদ্যপান্ত ভালো করে দেখে একটা মস্ত বড় কামড় দিয়ে গল্প বলতে শুরু করে। গত পরশু থেকে আমি এই মুখার্জি ভেলায় আছি। না, শুধু ঘুরতে আমি আসিনি, বা বলতে পারিস ওদের কাউকেও আমি চিনি না। কলকাতা শহরে আমার বাস, আর ওখানেই আমার মানুষ, ওখানেই থাকি। কিন্তু গত 3 দিন আগে বর্তমান জমিদারের পুত্র শ্রীমান অলোক মুখার্জি কলকাতায় যান আমার সাথে দেখা করার জন্য। বাবা, তিনি তো শুনেছি খুব গম্ভীর মানুষ গো, সবার সঙ্গে কথা বলেন না, হুট করে তোমার কাছে। বিপদে পড়লে বাক্যেও নিরীহ জীবীর সাহায্য নিতে হয় রে বালু। সাহায্য? কিসের সাহায্য? এইখানেই তো আসল খেলা। সেদিন সকালবেলা সংবাদপত্র নিয়ে বসে আছি, হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। খুলে দেখি এক মাঝবয়স্ক ভদ্রলোক দরজার সামনে ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। মাথা চুল ব্যাকব্রাশ, চোখে কালো পেনের চশমা, একটা সুন্দর শাল বাম কাঁধের ওপর ফেলা। দেখে আভিজাত্যের চিহ্ন স্পষ্ট বোঝা যায়। আমি তাকে জিজ্ঞাসা করি, কাকে চাই? ভদ্রলোক আমাকে বলেন, আসলে আমি মিস্টার রুদ্রর কাছে খুব দরকারে এসেছি। নমস্কার, আমি প্রসাদ রুদ্র। আসুন, ভেতরে আসুন। সোফাতে বসানোর পর আমি জিজ্ঞাসা করি, কি ব্যাপার, খুলে বলুন তো। অলোকবাবু রুমাল দিয়ে ঘাম মুছে বলেন, আমার নাম অলোক মুখার্জি, হুগলির বরুলে আমি থাকি। আমার বাবা হলেন সেখানকার বর্তমান জমিদার রুদ্র নারায়ণ মুখার্জি। তার প্রতাপ আর প্রতিপত্তির কাছে আমি কিচ্ছু নয়। বেশ, বুঝলাম, কিন্তু আমি কি করতে পারি? বলছি মিস্টার রুদ্র, বলছি, আসলে আমার বাবা মশাই আমাকে আপনার কাছে একটা সাহায্য চাইবার জন্য পাঠান। সাহায্য? কিসের সাহায্য? আসলে গত কিছুদিন থেকে আমার বাবা মশাই খুব চিন্তিত। আমাদের বাড়ির পেছনের দিকে একটা পুরো ভাঙা মন্দির আছে, আর সেই মন্দিরে বাস করতেন এক পাগল মহিলা।
গ্রামের সবাই এটা জানে। আর সত্যি বলতে কি, বাবা মশাইও তাকে থাকতে নিষেধ করেননি কোনোদিন। এমনিতেই তার মাথার ঠিক নেই, তার ওপর বয়সটাও তার অনেকটাই হয়েছে, তাই তাকে সেখানেই থাকতে আমরা অনুমতি দিই। সময় করে দুবেলা খাবারও পাঠানোর ব্যবস্থা করা হয়। কিন্তু কিসের কিন্তু, অলোকবাবু? আসলে গত 2 দিন আগে ওই ভদ্রমহিলা মারা যান। তা আমি তো এটা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলি, কিন্তু কিন্তু আমি এটা বুঝতে পারছি না, এতে আমি কি করতে পারি? পারেন মিস্টার রুদ্র, পারেন। আসলে যখন আমরা এই মন্দির থেকে ওই পাগলির মৃতদেহ উদ্ধার করি, তখন তার একটা জিনিস থেকে ভারী অদ্ভুত আমরা অবাক হয়ে পড়ি। কি জিনিস? স্বর্ণ মুদ্রা মিস্টার রুদ্র। মানে? হ্যাঁ, মানে সেটাই তো সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওই ভাঙা মন্দিরে ওই মহিলা কোথা থেকে স্বর্ণ মুদ্রা পেলেন? ওখানে কি কোনো লুকোনো? না না, একেবারেই নয়। কোনো গুপ্তধনী আমাদের নেই মিস্টার রুদ্র, কারণ ওখানে বহুবার তল্লাশি করা হয়েওছে, কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি। বাড়ি স্ট্রেঞ্জ ব্যাপার তো। হ্যাঁ প্রসাদবাবু, আর এই জন্যই আপনার কাছে ছুটে আসা, যদি বিষয়টা তদারকি করে আপনি যদি কোনো সুরাহা করতে পারেন। আচ্ছা, গ্রামের লোকেরা কিছু জানে নাকি? একেবারেই নয় মিস্টার রুদ্র, কারণ বুঝতেই পারছেন গ্রামের ব্যাপার, একবার বিষয়টা রুটে যেতে শুরু করলে কেলেঙ্কারি হয়ে যাবে। তা আমি তো কিছুক্ষণ ভাবলাম, তারপর সিধে এখানে চলে আসি। কিন্তু মুশকিল হলো এখনো সেইভাবেই। আমি এবার প্রসাদদাকে জিজ্ঞাসা করি, কিন্তু আমাকে এত কথা বললে কেন? আমিও তো ওই একই গ্রামের ছেলে। রুদ্রতা একটা ধারালো হাসি এসে পড়ে। তোর মধ্যে একটা গোয়েন্দা গোয়েন্দা ব্যাপার আছে, কিন্তু আমি দূর থেকে লক্ষ্য করেছি, তাই বলতে পারিস বলেছিলাম। তো এরপর কি করবে ভাবছো প্রসাদদা? এবার প্রসাদদা মাথার উপর হাত রেখে বলে, আপাতত বাড়ি যাব, কাল ঠিক বিকালে মতিঝিলের বাসে চলে আসিস, দেখা হবে। এই বলে সে বেরিয়ে পড়ে। বৃষ্টি ধরে গেছে দেখে আমিও বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি মতিঝিলের পাশে দাঁড়িয়ে বাকিদের ঘরে ফেরা দেখেই সময় কাটাচ্ছি, কিন্তু প্রসাদদার কোনো পাত্তা নেই। অগত্যা বাড়ি চলে যাওয়ার কথা মনস্থির করছি, এমন সময় দেখি প্রসাদদা হন্তদন্ত হয়ে আমার দিকে চলে আসছে। আমি কাছে আসতে জিজ্ঞাসা করি, কে গো প্রসাদদা, এত দেরি কেন? আমি তো এক্ষুনি বাড়ি চলে যাচ্ছিলাম। প্রসাদদা দাঁত দিয়ে জিভ কেটে বলে, কিছু মনে করিস কি ভাই, একটা দরকারি কাজে আটকে গেছিলাম। কি দরকারি কাজ প্রসাদদা? এবার প্রসাদদা চারিদিকটা দেখে আমার কানে কানে বলে, খুব চাপের ব্যাপার ভাই, জমিদার বাড়িতে চুরি হয়েছে। চুরি? সে কি, কি চুরি হলো? জমিদার মশাই পুরনো অ্যালবাম। মানে? খুব মুশকিল ব্যাপার বালু, তবে এই প্রসাদ রুদ্র শেষ না দিকে ছাড়বে না। এবার চল একবার মন্দিরটা ঘুরে আসা যাক। কি বলছো প্রসাদদা? রাত হতে চলেছে, এখন ওই মন্দিরে? হ্যাঁ, ভয় পেলে হবে না রে, এখন করেই জিততে হবে। এরপর একটা কৌতুকপূর্ণ হাসি এসে বলে, কেন, ভয় পাচ্ছিস নাকি রে? না না, মোটেই না, রাতে ওখানে সাপকোপের বাস, তাই আর কি বলা। বেশ, ওসব চিন্তা করতে হবে না, এখন চ। রাস্তায় যেতে যেতে আমি প্রসাদদাকে প্রশ্ন করি, আচ্ছা তুমি এর আগে পুরো মন্দির গেছো নাকি? প্রসাদদা আশেপাশের গাছগাছালি দেখতে দেখতে বলে, না না, কখনো এর আগে দেখিনি। পরশুদিন তো এসেছি মাত্র, তারপর বৃষ্টি হলো কালকে, আর আজকে শুরু কাজ, তাই আজ মনস্থির করি প্রথমে আগে ওই জায়গাটাই ঘুরে আসবো। সে ভালোই করেছো। যখন আমরা মন্দিরের সামনে পৌঁছালাম, দেখি জায়গাটা মোটেও স্বাস্থ্যকর নয়, কেননা এমনিতেই রক্ষণাবেক্ষণের অভাব, তার উপর গোটা মন্দিরে সবুজ গাছগাছালি একবারে ঘিরে রেখেছে।
কিছুক্ষণ মন্দিরের সামনে দাঁড়িয়ে থেকে প্রসাদদা বলে, চল বালু, ভেতরে আবার গিয়ে দেখা যাক, কারণ বাইরে থেকে দাঁড়িয়ে কিছু বোঝা যাবে না। আর তাছাড়া এখন তো আকাশে আলো আছে, আর আমার কাছে। এই বলে নিজের পকেটের ভেতর থেকে একটা টর্চ বার করে দেখায় প্রসাদদা। আমরা দুজনে গুটি গুটি পায়ে খুব সন্তর্পণে নিজেদেরকে আহত হবার হাত থেকে বাঁচিয়ে এগিয়ে চলি মন্দিরের ভেতরের দিকে। সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে উঠতে থাকি মন্দিরের গর্ভগৃহের দিকে। ভেতরটা এতটাই অন্ধকার যে কিচ্ছু দেখা যায় না। আমি প্রসাদদাকে বলি, প্রসাদদা, টর্চটা জ্বালাও, কিছু যে দেখা যাচ্ছে না। প্রসাদদা আমার কথা শুনে টর্চটা জ্বালিয়ে দেয়। তাতে প্রথমটা চোখে পড়ে একটা শূন্য দেউল, তাতে কোনো বিগ্রহ নেই। মন্দিরের ভেতরে বট অসত্যের ঝুড়ি নেবে এক মায়া রাজ্য সৃষ্টি করেছে। আমি লক্ষ্য করলাম প্রসাদদা চারিদিকে আলো ফেলে কি যেন খোঁজার সৃষ্টি করছে। আমি জিজ্ঞাসা করি, কি খুঁজে চলেছ প্রসাদদা? প্রসাদদা সেই একইভাবে খুঁজতে খুঁজতে বলে, ক্লু ভায়া, ক্লু। তুইও খোঁজ, বলা তো যায় না কার চোখে কি পড়ে যায়। সত্যি বলতে কি, খোঁজা হলো বিস্তর, কিন্তু আমরা বিফল হলাম। আমি প্রসাদদাকে বলি, ফিরে চলো প্রসাদদা, বাইরে এমনিতে অন্ধকার করে গেছে। আমার কথা থামিয়ে প্রসাদদা উৎসাহের সঙ্গে বলে ওঠে, এই ওটা চির বালু। আমি টর্চের আলো অনুসরণ করে দেখি একটা ছোট্ট লোহার দরজা। দরজাটা এতটাই ছোট যে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢোকা ছাড়া কোনো উপায় নেই। আর সত্যি বলতে কি, ওখানে যেতেও যে খুব একটা মন চাইছে তা কিন্তু নয়, কারণ এতটা পুরাতন পুরো মন্দিরে সাপ খোপের উপদ্রব কিন্তু খুব একটা কম কিছু হবে না। আমি এবার কথা ঘোরানোর জন্য বলি, বেশ, এবার চলো দেখি। প্রসাদদা আমাকে চুপ করিয়ে সেদিকে আলো ফেলে এগিয়ে গেল। তারপর এদিক ওদিক দরজাটা ভালো করে দেখে বলে, বেশ, চল বালু, এখন যাওয়া যাক। কাল ঠিক দুপুরবেলা এখানে চলে আসবো। আমি অবাক হয়ে বলি, আবার কাল আসবে? হ্যাঁ, কাল আসতেই হবে ভাই। এখন চল। রাস্তায় আস্তে আস্তে কোনো কথা হয়নি। খালি দুর্গা দালানের সামনে এসে প্রসাদদা আগামীকালে যাওয়ার কথাটা মনে করিয়ে দেয়। কিন্তু আমি ঠিক বুঝতে পারি প্রসাদদা ওই দরজা রহস্য সমাধান করতে না করে ছাড়বে না। আর এখন চিন্তা হলো, আমি প্রসাদদার পাল্লায় পড়ে কিছু ভুল করছি না তো? যতই হোক, আমাকে এখানেই থাকতে হবে। অবশেষে 7-5 ভাবা বন্ধ করে বাড়ি ফিরে যাই। কিরে, ভয় করছে নাকি? রাস্তায় হাঁটতে হাঁটতে বলে ওঠে প্রসাদদা। আমি বলি, আচ্ছা প্রসাদদা, কাল তুমি ওখানে কিছু ক্লু পেয়েছ? প্রসাদদা আমার কথা শুনে হাঁটা বন্ধ করে বলে, হঠাৎ এমন প্রশ্ন কেন বলো? না মানে, আমার যেন মনে হচ্ছে তুমি কিছু লুকিয়েছ আমার কাছ থেকে। প্রসাদদা প্রথমে হাসে, তারপর নিজের মাথার চুল ঠিক করে বলে, কিছুটা ঠিক বলেছিস বালু। কাল ওখানে ওই লোহার দরজার কাছে আমি একটা পায়ের ছাপ দেখি। তবে সেটা কতদিন পুরাতন সেটা অন্ধকারের জন্য ভালো করে বুঝতে পারিনি। তাই আজ যাওয়া। এবার চল। মন্দিরের মধ্যে ঢুকে আমরা সোজা চলে যাই লোহার দরজার কাছে। বাইরের আলো এখানে অতটা ভালো করে ঢুকছে না, তাই টর্চের আলো জ্বেলে নিয়েছিলাম। প্রসাদদা দরজার আশেপাশে ভালো করে দেখে নেয়, তারপর হাঁটু মুড়ে বসে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে। মিনিট 5 চেষ্টা করেও খুলতে পারে না। অবশেষে আমিও সাহায্য করি, কিন্তু দুজনেই ব্যর্থ হই। আমি বলি, এই দরজা তো খুলবে না মনে হচ্ছে প্রসাদদা। খুলবে বালু, খুলবে, একটু ধৈর্য ধর। আমি একটু রেগেই বলি, কী সব যা তা বলছো বলো তো? দেখছো দরজা মরচে পড়ে নষ্ট হয়ে গেছে, ওটা খোলা যাবে না কোনো মতেই। প্রসাদদা এবার মাটির ওপর বসে হাসতে হাসতে আমার দিকে ফিরে বলে, আমাদের কাজটা খুব ধৈর্যে ভায়া, আর হলো পর্যবেক্ষণ শক্তির ক্ষমতা। এই বলে দেউলের কাছে গিয়ে একটা ইটের দিকে হাঁ করে তাকিয়ে ওর উপর সজোরে চাপ দেয়।
আর অমনি সরসর করে দরজা খুলতে থাকে। আমি হাঁ করে আছি দেখে প্রসাদ বলে, মুখটা বন্ধ কর, নিলে মাছ ঢুকে যাবে কিন্তু। আমি ওর কথা থামিয়ে বলি, কি করে করলে প্রসাদদা? ওই যে আগে বললাম, পর্যবেক্ষণ ক্ষমতা। জুতোর ছাপটা অনুসরণ করতেই দরজা খোলার পথ পেলাম। তারপর মগজাস্ত্র। এবার চল, ঢুকে দেখা যাক। কিন্তু প্রসাদদা, এখানে যখন পায়ের ছাপ আছে, তার মানে ভেতরে কিন্তু মানুষের প্রবেশ আছে। আমরা ভেতরে ঢুকলে যদি কেউ চলে আসে তখন তো বিপদে পড়তে পারি। দেখ, তোর কথাটা ফেলে দেওয়ার মতন নয়, কিন্তু ভয় পেলে তো চলবে না ভাই। ওখানে না গেলে আমার তো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাই আমাকে তো হামাগুড়ি দিয়ে হলেও ঢুকতে হবে। তুই যদি একান্ত না চাস তাহলে দাঁড়াতে পারিস। না না, আমিও যাব। এখানেই একা দাঁড়িয়ে থাকতে আমি এমনিও পারবো না, তার চেয়ে বরং তোমার সঙ্গেই যাই। বেশ, তাহলে চলে আয়। আমরা দুজন হাঁটুর ওপর ভর দিয়ে আস্তে আস্তে দরজা পেরিয়ে একটা ঘরের মধ্যে প্রবেশ করি। টর্চের আলোয় যা দেখা যাচ্ছে তাতে তেমন কিছু লাগছে না। প্রসাদ এদিক ওদিক খুঁটিয়ে চারিদিক দেখতে লাগলো। আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। ঘরটায় তেমন কিছু আছে বলে তো মনে হয় না। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর একটা তীব্র ঝাঁঝালো গন্ধ রয়েছে ঘরের ভেতর। আমি প্রসাদদাকে বলি, এখানে তো কিছুই নেই প্রসাদদা, চলো ফিরে যাই। প্রসাদদা একইভাবে চারদিকে খুঁজতে খুঁজতে বলে, তাই তো দেখছি ভাইয়া। আর কিছু বলবে তার আগেই একটা চিৎকার শুনতে পেলাম। আমি চারিদিকে টর্চের আলো ফেলতে দেখি প্রসাদদা কোথাও নেই। কোথায় গেল প্রসাদদা? আমি কি স্বপ্ন দেখছি নাকি? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাই তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে কোনো রকমে দৌড়ে দুবার পড়ে গিয়ে কোনো রকমে নিজেকে সামনে নিয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে সিঁড়ে চলে যাই মন্দিরের সিংহদুয়ারের কাছে। কিন্তু হঠাৎ মাথার উপর কিছু সজোরে একটা আঘাতে জ্ঞান হারাই। যখন জ্ঞান ফেরে চোখ খুলে দেখি চারিদিকে অন্ধকার, মানে রাত হয়ে গেছে। আমার সামনে প্রসাদদা একটা পাথরের হেলান দিয়ে বসে আমাকে দেখে হাসছে। আমি তাড়াতাড়ি উঠতে যাব, দেখি আমার হাত পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। আমি প্রসাদদাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, অমনি আমার কথা থামিয়ে সে বলে, একটাও কথা নয় বালু। কিন্তু আমি কোথায়? সেটা বলতে পারবো না, তবে আমরা যে কোনো ট্র্যাপে পড়ে গেছি সেটা তোকে বলতেই পারি। হাস্য প্রসাদদা, আর ট্র্যাপটাই বা কিসের? এত শত প্রশ্নের উত্তর আমার কাছে নেই বালু, কারণ এই বলে সে তার দড়ি দিয়ে বাঁধা হাতটা দেখায়। আমি বলি, আচ্ছা, মুখে করে আমরা দড়িটা তো খুলে ফেলতে পারি। আরে পাগল, তাহলে তো অপরাধী কি সেটা জানাই যাবে না, যার জন্য এত সমস্যা, এত কিছু গন্ডগোল। আমি কোনো রকমে সিধে হয়ে বসি, কিন্তু মাথার পেছনে একটা যন্ত্রণা। প্রসাদদা এবার আমার দিকে ঝুঁকে পড়ে বলে, এরপর যা যা ঘটবে সেই বিষয়ে আমি কিছু জানি না, তবে কেউ যদি তোকে পরিচয় জানতে চায় বলবি ভুল করে মন্দিরে চলে এসেছিস। ভুলেও আমাকে যে চিনিস সেটা কিন্তু বলবি না। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। হঠাৎ কতগুলো পায়ের শব্দ আমাদের তন্দ্রা সজাগ হলো। প্রসাদ আমাকে ইশারা করে চুপ করতে বলে, কে প্রসাদ বাবু? খুব কষ্ট হচ্ছে না? রাতের নিস্তব্ধতাকে সরিয়ে একটা গলার আওয়াজ পেলাম। দেখি একজন বয়স্ক ভদ্রলোক ও খান তিনেক লোক আমাদের দিকে এগিয়ে আসছেন। প্রসাদদা বলে, না না, কষ্ট কিসের, আপনার আতিথেয়তায় আমি ভালোই আছি। এবার ভদ্রলোক আমার সামনে বসে আমার গাল চেপে বলেন, তুমি নয় ভালো আছো বে প্রসাদ, কিন্তু মিচিমিচি সুবোধ বালককে কেন জড়িয়ে ফেললে বলো তো? আপনি ভুল করছেন রুদ্রনারায়ণ বাবু, ওকে আমি চিনি না। এই নামটা শোনার পরেই আমার মাথায় যেন বাজ পড়ল। আমি যেন জ্ঞান শূন্য হয়ে যেতে লাগলাম। আমার মাথা তখন কিচ্ছু কাজ করছে না। রুদ্রনারায়ণ বলেন, তাই বুঝি? বেশ,
তাহলে এর আগে বলিদানটা হোক। এদিকে রুদ্রনারায়ণের মুখ ঘোরাতেই প্রসাদদা আমাকে চোখের ইশারায় ওর সেখানে কথাগুলো বলার জন্য বলে। আমি রুদ্রনারায়ণকে বলি, আমাকে ছেড়ে দিন জমিদার মশাই, আমি এই পোড়ো মন্দিরে খালি দেখতে এসেছিলাম, আমি ওকে চিনি না, আমি কিচ্ছু জানি না। রুদ্রনারায়ণ বলেন, আর কিছু জানতেও হবে না তোমায়। তোমাকে মারার পর তোমার এই নিথর দেহটা ওই মন্দিরেই পুঁতে দেব। এরপর আমার আর কিছু মনে নেই, খালি ওরা চোখ বন্ধ করার আগে প্রসাদ তার ঠোঁটের থাকা রহস্যময় হাসি ছাড়া আর কিছুই মনে নেই। আবারও আসিব ফিরে ধান সিটির তীরে এই বাংলায়। তুমি কি সত্যি সত্যি চলে যাবে প্রসাদদা? আর কি উপায় বল? না মানে 2 দিন তো থাকতেই পারতে। না রে ভাই, সেটা সম্ভব নয়। কলকাতায় ফিরে আবার নতুন কেসের উপর হাত দিতে হবে, নতুন রহস্যের খোঁজ করতে বেরোতে হবে ভাই। আমরা এখন গ্রামের শেষ প্রান্তের আমার পছন্দের দিঘির পাশে দাঁড়িয়ে। মেঘ করলে যেখানে না এসে আমি থাকতে পারি না। প্রসাদদাকে আগে বলেছিলাম, তাই তার স্বাদ হয়েছে জায়গাটা দেখার জন্য। আজ রাতে ট্রেনেই সে কলকাতা ফিরে যাচ্ছে, তাই যাওয়ার আগে এই আমাদের শেষ দেখা। প্রসাদদা দূরে আকাশে জমে থাকা মেঘের দিকে তাকিয়ে বলে, এটাই বাস্তব ভায়া। তবে তুই যে কোনো দিন চলে আসতে পারিস আমার কলকাতার বাড়িতে। এবার আমার মুখের দিকে তাকিয়ে বলে, সঙ্গী হিসাবে তোর জুড়ি মেলা ভার বালু, তোর এই নিঃসঙ্গতাকে সঙ্গী করে রাখবো যতদিন না তুই আমার কাছে যাচ্ছিস। কী যে বলো প্রসাদদা, আমি গ্রামের সাধারণ ছেলে। এরপর আমি সিধে হয়ে জিজ্ঞাসা করি, কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। মুশকিল? কিসের মুশকিল? মানে বাকি ঘটনাটাই তো শোনা হলো না। সেই সব তুই এখনো মনে রেখেছিস নাকি? যা বাবা, মনে রাখবো না? কত ঘটনা, কত যুদ্ধ, তার পরিণতি কী হলো সেটা জানতে হবে না? জানতে তো হবেই। তবে একটা প্রশ্নের উত্তর দে তো। বেশ তো, বলো না। রুদ্রনারায়ণকে তুই আগে দেখিসনি? না না, এমনিতেই উনি বেশি বেরোন না, তার ওপর আমি ওদের ওই দিকটা খুব একটা যাইও না। বুঝলাম। তবে সবার খোঁজে রাখাটাও কিন্তু ভীষণ জরুরি ভায়া। বিশেষ করে বর্তমান সমাজে লোকের সঙ্গে মিশিস না মিশিস, কিন্তু খোঁজ খবর রাখতে হয়, কাকে কখন কাজে লেগে যায়। হ্যাঁ, সেটা ভুল বলনি, এবার থেকে রাখবো। কিন্তু ঘটনাটা বলছি বাবা, বলছি। এই বলে প্রসাদ আমার পাশে এসে বসে, তারপর বলতে শুরু করে, আসলে আমি জমিদার বাড়িতে আসিনি ভায়া। মানে কিসব বলছো গো? একদম সত্যি কথা বলছি। আমি থাকতাম দক্ষিণে, মানে গ্রামের দক্ষিণে একটা বাড়ি ভাড়া নিয়ে। কিন্তু কেন? আর মিথ্যে কথাটা বললি বা কেন? আসলে আমি কলকাতা গোয়েন্দা বিভাগে কর্মী, আর সেখানকার একটা কেস নিয়ে আমি এখানে আসি। কেস? কোন কেস প্রসাদদা? ওই যে রুদ্রনারায়ণের। কিন্তু উনি তো আমাদের মারতে চাইলেন কেন? সেইখানেই তো আসল খেলা ভায়া। আসলে উনি একটা বেআইনি কারবার চালাচ্ছিলেন, সেটা ধরা যাচ্ছিল না। আমাদের এক সহকর্মী এখানে এসে তা তদন্ত করেন, কিন্তু তদন্ত শেষে তার কিছু খোঁজ পাওয়া যায় না। পরে জানা যায় তিনি মারা গেছেন। আমি বলি, সহকর্মী? কে সে? দূর পাগল, এক মহিলা গোয়েন্দা অফিসার আসেন, কিন্তু তাকে ওই রুদ্রনারায়ণের হাতে প্রাণ হারাতে হয়। তুমি কবেকার কথা বলছো বলো তো? প্রসাদ এবার আমার মাথায় গাঁটটা দিয়ে বলে, পাগলির কথা মনে নেই? হ্যাঁ, কেন মনে থাকবে না? উনিই ছিলেন। কি বলছো? কিন্তু পাগলি হিসেবে কেন? আসলে আমাদের কাছে খবর আসে যে এইখানে কিছু গন্ডগোল হয়েছে, মানে তোদের গ্রামে, মানে ওই সমাজবিরোধী কাজকর্ম আর কি। আর তার সাথে রুদ্রনারায়ণের একটা যোগ থাকলেও থাকতে পারে। কিন্তু সেই খবর বার করতে এসে বেগরে প্রাণ হারান আমাদের সহকর্মী।
তাই আবারও ওই কেসের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। আর আমি সেই অনুযায়ী অনুসন্ধান চালাতে থাকি। কিন্তু প্রসাদদা, তুমি আমাকে হরেন্দার দোকানে যে সমস্ত কথাগুলো বলেছিলে সেটা তাহলে? মিথ্যে, মিথ্যে, একেবারে মিথ্যে। না অলোক মুখার্জি আমার কাছে গেছিল, না আমি তাকে চিনি। আসলে আমার একজন গ্রামের ছেলের দরকার ছিল, যাতে তার সাথে ঘুরে বেড়ালে লোকে আমাকে সন্দেহ করবে না, আর সেটাই হলো। আর ওই মুদ্রার ব্যাপারটা, মানে স্বর্ণ মুদ্রার ব্যাপারটা? ওটা হয়তো দেখ রুদ্রনারায়ণের একটা রটাতে চেয়েছিলেন, তাই ওই নাটক। আমি অবাক হয়ে বলি, কিন্তু শেষে তো তুমি ধরা পড়ে গেলে প্রসাদদা। ধরা পড়লাম না? ঠিকই বলেছিস, কিন্তু সবকটাই যে আমার সাজানো প্ল্যান ভায়া। আমি সুন্দর করে ঘুটি সাজিয়ে রাখি, আর রুদ্রনারায়ণ সেই ফাঁদে এসে পা দেন। বুঝলি? এখন চল, যেতে হবে তো। সত্যি চলে যাবে প্রসাদদা? প্রসাদদা এবার আমার কাঁধে হাত রেখে বলে, মাঝে মাঝে হারিয়ে যেতে হয় ভায়া, নতুন করে নতুন ইচ্ছা নিয়ে আবার ফিরে আসার জন্য। তাই কখনো বিদায় বলো না ভায়া। এই বলে সামনে আলের রাস্তা দিয়ে এগিয়ে চলে প্রসাদদা। সে শুধু একটা কেসের সমস্যার সমাধান করতেই আসেনি, হয়েছে আমার মনের মতন একাকী সঙ্গীর সঙ্গী। আমি দেখছি প্রসাদদা আস্তে আস্তে আকাশে জমে থাকা ঘন ঘন কালো অন্ধকারের মধ্যে মিশে যাচ্ছে, কিন্তু আমি জানি সে পারবে ওই তমসার মধ্যে প্রদীপের আলো জ্বালিয়ে রাখতে। বাইরে বৃষ্টির ধারা সিক্ত মাটিকে স্পর্শ করার আগেই লবণাক্ত অশ্রুধারা বয়ে চলেছে আমার চোখ থেকে। তবে আমার মন ঠিক জানে শেষ হয়েও হইল না শেষ।